ঘরে বসবে নাকি বারান্দায় যাবে? যেভাবে সুবিধা হয়। একটা মেইল চেক করব, ঘরেই বসি। কাজটা করতে করতে না হয় তোমার কথা জবাব দিব। রৌনক তার বেডের একপাশে রাখা সিঙ্গেল সোফায় বসে পড়ে। সামনে রাখা ছোট টি টেবিলে ল্যাপটপটা রাখে। তানিয়া এগিয়ে এসে কফির কাপটা পাশেই নামিয়ে রেখে নিচে গিয়ে বসে বিছানার কার্নিশ ঘেঁষে কফিতে দুবার চুমুক দেওয়ার পরে তানিয়া জিজ্ঞেস করে, বললে না নতুন সদস্যের আসা পিছিয়ে গেল কেন? জানোই তো, হুট করে বিয়েটা করলাম। এদিকে তাও তুমি জানো তো, ওদিকে কেউ জানে না। চন্দ্র বলল আজকের রাতটা ওকে সময় দিতে, কাল গিয়ে নিয়ে আসবো। চন্দ্র কে? রৌনক ল্যাপটপের উপর থেকে মুখ তুলে তানিয়ার দিকে তাকায়। স্মিত হেসে পুনরায় ল্যাপটপে চোখ নামিয়ে বলে, চিত্রলেখা। নাম বলতে বলতে যেন রৌনকের মুখের হাসি প্রশস্ত হয়। তানিয়া জিজ্ঞেস করে, ওর নাম চন্দ্র? না তো। তাহলে তুমি যে চন্দ্র ডাকলে? ওটা আমার দেয়া নাম, শুধু আমি ডাকবো। তানিয়া কিছু বলে না, তার মনের ভিতর মিশ্র অনুভূতি ক্রিয়া করে। রৌনককে দেখে তার খুশি লাগছে, আবার একটা কেমন শূন্য লাগাই যেন ভেতরটা হাহাকারও করতে চায়। নিজেকে সামলে নিয়ে তানিয়া কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায়, বলে, একটা কথা জবাব দিবি সত্যি করে? আমাকে কখনো মিথ্যা বলতে শুনেছো নাকি? সত্যি করে বলো তো, তোমরা প্রেম করেছিলে না? আমরা বলতে? তুমি আর চিত্রলেখা? একদমই না। আমার ভেতর এতদিন কোনো প্রেম ছিল না। আজকের পরে হলেও হতে পারে, তবে আজ বিকেল পর্যন্ত কোনো প্রেম ছিল না, এটা কনফার্ম থাকতে পারো। বিশেষ হচ্ছে না। বিয়ে হয়েছে 24 ঘন্টাও হয়নি। 24 ঘন্টা বাদ দাও, এখনো তো দুজনে একসাথে কয়েকটা ঘন্টাও থাকলে না, অথচ তোমার চোখ মুখ জুড়ে স্পষ্ট চিত্রলেখাকে দেখতে পাচ্ছি, আর তুমি বলছো তোমাদের মাঝে প্রেম ছিল না? সত্যি কোনো প্রেম ছিল না ভাবি। আমার বিশ্বাস হচ্ছে না রণ। বিশ্বাস করো ভাবি, আমাকে তো তুমি চিনোই। তিনি বললেই তো আমার চেনা জানা রণকের সাথে তোমাকে মিলাতে পারছি না, আবার অমিলটা যে কোথায় সেটাও ঠিক ধরতে পারছি না। এত রহস্য রহস্য লাগছে কেন বলো তো? রৌনক মুখে কিছু বলে না, কেবল শব্দহীন স্মিত হাসে। তানিয়া নিজের আগ্রহ দমিয়ে রাখতে পারে না, আগ্রহ ভরে আরো জিজ্ঞেস করে, তুমি কি একটু ইতস্তত লাগছে না? কেন ইতস্তত লাগবে কেন? ইতস্তত লাগার মতো কি কিছু করেছি নাকি? এই যে হুট করে বিয়ে করে ফেললে, কোনো চিন্তা ভাবনা ছাড়া, পরিকল্পনা ছাড়া। বিয়ে কি ইতস্তত হওয়ার মতো ব্যাপার নাকি? জীবনে বিয়ের চাইতে সুন্দর কিছু কি হতে পারে? তাছাড়া আমাকে তো তুমি চিনোই। পরিকল্পনা ছাড়া কি আমাকে কখনো কিছু করতে দেখেছো এতগুলো বছর? আমি তো আরো ভাবলাম তুমি খুশি হবে আমি বিয়ে করেছি বলে। সত্যি খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। এতখানি খুশি হয়েছি মনে প্রাণে। তো জানো তো, নিজের জীবনের বিয়ে নামক চ্যাপ্টারে এমন বাজে ভাবে মুখ থুবড়ে পড়েছি যে ভয় হয়। আমি চাই না আরেকটা মেয়ে আমার মতো মুখ থুবড়ে পড়ুক, আরেকটা সম্পর্ক ভেঙে ভেস্তে যাক। ঠকে যাবার পর বেঁচে থাকা অনেক কষ্টের রণ। চিন্তা করো না ভাবি, ওর জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে ওকে কখনো ঠকাবো না। আমাকে এই কথা দিলাম, নিজে হেরে গেলেও ওকে আমি ঠিকই জিতিয়ে দেবো। তানিয়া মুগ্ধ হয়ে রৌনকের কথা শোনে। সে অনুভব করে চিত্রলেখা নামক মেয়েটা নিজের কপাল সোনায় বাঁধিয়ে এসেছে। এর আগে ওর জীবন কেমন ছিল তানিয়ার জানা নেই, তবে এই যে আজ থেকে চিত্রলেখার জীবনে রৌনক নামক একজন মানুষ আছে, এই মানুষটা সব রকম ঝড় বৃষ্টি তুফানের হাত থেকে ওকে আগলে রাখবে, নিজের সবটুকু দিয়ে ভালোবাসবে। আরেকটা প্রশ্নের জবাব দাও তো রণ। আমার কাজ শেষ হয়ে গেছে ভাবি, তোমার এসব প্রশ্ন উত্তর পর্ব কখন শেষ হবে বলো তো? এটাই লাস্ট। আচ্ছা বলো। এতখানি ভালোবেসে ফেললে কখন? জানি না। আরে বলোই না, এই ভালোবাসাটা কখন চলে এলো তোমার ভেতর? আমি সত্যি জানি না ভাবি, এখনো শিওর হয়ে বলতে পারছি না ভালোবাসি কিনা। বাসো বাসো, শত ভাগ বাসো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এসব হলো কখন? রৌনক আর জবাব দেয় না, শব্দহীন স্মিত হাতে। তার চন্দ্রলেখার কথা চিন্তা করে মুখে লেগে থাকা সেই হাসি প্রশস্ত হয়, আরো খানিকটা গভীর হয়। তানিয়া চলে যাবার আগ মুহূর্তে দাঁড়িয়ে পড়লে রৌনক বলে, আরেকটা প্রশ্ন করতে চাও নিশ্চয়ই, করে ফেলো। মাকে কখন জানাবে? কাল। কিভাবে কি বলবে কিছু ভেবেছো নাকি আমি বলবো? তোমাকে বলতে হবে না, যা বলার আমিই বলবো। ঠিক আছে, বেস্ট অফ লাক।
তানিয়া চলে গেলে পরে রুমের দরজা লক করে লাইট অফ করে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয় রৌনক। বন্ধ চোখের পাতায় তার এলোমেলো চিত্রলেখার চেহারা ভাসে। সে চাইলেই বিয়ের আগে চিত্রলেখাকে নিয়ে গিয়ে শপিং করে একটা ভালো পার্লার থেকে সাজিয়ে নিয়ে তারপর বিয়েটা করতে পারত, কিন্তু ইচ্ছে করেই করেনি। একটা সাধারণ কামিজে মুখে কোনো রকম প্রসাধনী নেই, চুলগুলো হাত খোপা করা। চিত্রলেখার চোখে মুখে যতখানি মায়া মাখা ছিল, মেকআপের তলে তা ঢাকা পড়ে যেত, যা রৌনক চায়নি। তার তো আড়ম্বরহীন চিত্রলেখাকেই ভালো লাগে। হয়তো তানিয়ার ভাষায় সে ভালোবাসে ওই সাধারণ দেখতে চিত্রলেখাকেই, যার ভেতর কোনো রকম বাড়াবাড়ি নেই কোনো কিছুর। চিত্রলেখা তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। রৌনকের পাঠানো মেসেজটা এই পর্যন্ত কতবার পড়েছে তার হিসেব নেই। এই যে এক্ষুনি আবার পড়ল সে। খুব বেশি কিছু না, রৌনক লিখে পাঠিয়েছে, আমি বাসায় পৌঁছে গিয়েছি। এই যে তাকে জানানোর ব্যাপারটা। অদ্ভুত এক অধিকার বোধ, দায়িত্ববোধ অনুভব করে চিত্রলেখা। সেই সঙ্গে এই উপলব্ধি করে তার জীবনটা পাল্টে গেছে, আগের মতো আর কিচ্ছুই নেই। তার জীবনে আরও একজন মানুষের আগমন হয়েছে, যাকে চাইলেও সে হেলায় ফেলতে পারবে না, অবহেলা করতে পারবে না, বরং তার জীবনের সবটা জুড়িয়েই থাকবে এই মানুষটা। চিত্রলেখা চোখ বন্ধ করতে পারে না, মনে হয় না আর সারা রাতে ঘুম হবে তার। বারবার মস্তিষ্কের ভেতর আলোড়িত হয় একটা কথা, আমার বিয়ে হয়ে গেছে। এসব ভাবতে ভাবতেই চিত্রলেখার রাত ভোর হয়। চিত্রলেখাদের বাসার ড্রয়িং রুমে বসে আছে রৌনক, অন্য পাশে আছে নার্গিস বেগম, লিখন, চয়ন ও চারু। চিত্রলেখা দাঁড়িয়ে আছে রৌনকের পাশেই, বসতে পারছে না বেচারি চিন্তায়। এক্ষুনি বিয়ের বিষয়টা সবাইকে বলতে হবে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রৌনক চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি বলবে না আমি বলবো? অন্য পাশে বাকিরা শব্দহীন। আপাতত উপস্থিত অন্যদের দৃষ্টি আটকে আছে ডাইনিং টেবিলের উপরে থাকা মিষ্টির প্যাকেটগুলোর দিকে। রৌনকের আগেও এই বাড়িতে এসেছে চিত্রলেখার বস হিসেবে, আজকেও এসেছে নিশ্চয়ই একই পরিচয়ে। কিন্তু হঠাৎ এত মিষ্টি নিয়ে আসার কারণটা গোলমেলে লাগছে সবার কাছে, কিন্তু কেউ কিছু জিজ্ঞেসও করতে পারছে না মুখ ফুটে। অন্যরা চুপ করে থাকলেও চারু নিজের কৌতূহল জানতে চাওয়ার আগ্রহ দমিয়ে রাখতে পারে না, তাই বেফাস বলে ফেলে, আপনি তো এত মিষ্টি নিয়ে আসছেন, যেন শ্বশুর বাড়ি বেড়াতে আসছেন। এসব কেমন কথা চারু? মৃদুস্বরে চারুকে ধমকাবার চেষ্টা করে লিখন, কিন্তু এই একই ধরনের চিন্তা ভাবনা তার নিজের মস্তিষ্কের ভেতরেও চলছে। শুধু প্রশ্ন করতে পারছে না, অনুচিত হবে ভেবে। রৌনক মুখ তুলে একবার চিত্রলেখার মুখের দিকে তাকায়, তারপর বলে, কিছু বলো না, ও ঠিকই বলেছে। ঠিক বুঝলাম না। রৌনক উঠে দাঁড়ায়। অফিস থেকে এখানে চলে এসেছে চিত্রলেখাকে সঙ্গে নিয়ে যেতে। 2 কদম এগিয়ে গিয়ে চিত্রলেখার পাশে দাঁড়িয়ে রৌনক বলে, আমরা বিয়ে করেছি। রৌনকের কথায় যেন ঘরের নীরবতা বাড়ল। আগেও কেউ কথা বলছিল না, কিন্তু এখন মনে হচ্ছে ঘরটা আরো নিশ্চুপ হয়ে গেল। রৌনক নিজের কথার সঙ্গে যুক্ত করে, গতকাল বিয়ে করেছি আমরা, আজ ওকে সঙ্গে নিয়ে যেতে এসেছি। বলেই চিত্রলেখার মুখের দিকে তাকায় রৌনক। আর এদিকে চিত্রলেখার সংকোচ অজানা ভয়ে তটস্থ হয়ে রয়েছে। তা বুঝতে পেরে রৌনক আলতো করে চিত্রলেখার একটা হাত ধরে। তাদের হাত ধরার দৃশ্য কারো দৃষ্টি এড়ায় না, যেন রৌনক ইচ্ছে করেই হাতটা ধরেছে। কারো এখনো বিশ্বাস করতে অসুবিধে হলে তাদের একে অপরকে হাত ধরতে দেখলে তাদের অবিশ্বাস কাটবে। চিত্রলেখা নিশ্চয়ই তার বসের হাত ধরবে না এভাবে, কিন্তু স্বামীর হাত ঠিকই ধরবে। রৌনকের কথা শুনে উপস্থিত কেউই এখনো ধাতস্থ হতে পারেনি। আমতা আমতা করে নার্গিস বেগম বলেন, এসব কি বলছেন বাবা আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কখন বিয়ে করলেন আর কিভাবেই বা করলেন? আমরা তো কোনো কিছুই কেউ জানি না। আসলে দোষটা আমারই, আমি তাড়া দেওয়ার ফলে জলদি জলদি বিয়েটা করতে হলো, তাই আপনাদের কাউকে জানানোর সময় পাইনি। শুধু আপনারা না, আমার বাসায়ও কেউ কিছু জানে না এখনো, থেকে গিয়ে বাসায় জানাবো। নার্গিস বেগম হয়তো আরো কিছু বলতেন, কিন্তু এর আগেই লিখন দাঁড়িয়ে পড়ে। চিত্রলেখাকে উদ্দেশ্য করে বলে, আপা একটু ঘরে আসো তো, কথা আছে।
লিখন আর দাঁড়ায় না, চিত্রলেখার ঘরে চলে যায়। রৌনকের মুখের দিকে তাকালে সে চোখের ইশারায় আশ্বস্ত করার চেষ্টা করে সব ঠিক হয়ে যাবে আসছি। বলেই চিত্রলেখা নিচের ঘরের দিকে আগায়। তার পেছন পেছন চারু চয়নও উঠে যায়। ড্রয়িং রুমে রয়ে যায় রৌনক ও নার্গিস বেগম। কি বলবেন বা কি বলা উচিত ভেবে পান না তিনি, বরং ওনাকে স্বাভাবিক করতে রৌনক নিজেই বলে, আপনি চাইলে যেতে পারেন, আমার জন্য বসতে হবে না। নার্গিস বেগম চাইছিলেন উঠে যেতে, চিত্রলেখার সঙ্গে কথা আছে ওনার, কিন্তু সবাই আচমকা উঠে যাওয়ায় উনি আর উঠতে পারলেন না। রৌনক নিজ থেকে বলাই ওনার জন্য সহজ হলো। সত্যি সত্যি উনি আর অপেক্ষা করলেন না, উঠে গেলেন চিত্রলেখার ঘরের দিকে। এসব কি আপা? শুনতেই তো পারলি। তুমি সত্যি সত্যি বিয়ে করছো? বিয়ে কি মিথ্যা মিথ্যা হয় লিখন? মিথ্যা হয় না জানি, কিন্তু এভাবে কেন? তুমি বিয়ে করতে চাইলে কি আমরা আপত্তি করতাম? তোরা আপত্তি করতি না আমি জানি, কিন্তু চিত্রলেখা বলার মতো কিছু খুঁজে পায় না, কি বাহানা করবে। আগে থেকে অনেক কিছুই ভেবে রেখেছিল বলার জন্য, কিন্তু এখন আর সেসব কথা মাথায় আসছে না, সব গুলিয়ে গেছে। কিন্তু কি আপা? তুই আর ওকে জেরা করিস না লিখন। বলতে বলতেই পেছন থেকে এগিয়ে আসেন নার্গিস বেগম। চিত্রলেখার পাশে দাঁড়িয়ে আরও বলেন, আমরা তো চাইলেই ওনাদের মতো আয়োজন করতে পারবো না, সেজন্য হয়তো তোর বোন এভাবে বিয়েটা করেছে। তোর বোনকে কখনো দেখেছিস চিন্তা ভাবনা ছাড়া কোনো কাজ করতে? তোরা আর ওর উপর রাগ করিস না। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে লিখন বলে, আমি রাগ করি নাই খালা, আমার বোন বিয়ে করছে নিজের পছন্দে, নিশ্চয়ই নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছে। আমার জন্য এটা খুশির ব্যাপার। দুঃখ লাগলো আপা আমাদের বঞ্চিত না করলেও পারতো। জানি ওনাদের মতো আচার অনুষ্ঠান করার সামর্থ্য আমাদের নাই, অন্তত যেভাবে বিয়েটা হয়েছে সেভাবে না হয় আমরা সঙ্গে থাকতাম, তাও তো বলতে পারতাম আমার আপার বিয়ের সময় আমি তার পাশে ছিলাম। এতখানি আপার আমাদের বঞ্চিত করা উচিত হয় নাই খালা। লেখন নিজের জায়গা থেকে এগিয়ে এসে চিত্রলেখার একটা হাত ধরে জিজ্ঞেস করে, তুমি নিজের পছন্দে নিজের ইচ্ছায় বিয়েটা করেছো তো? চিত্রলেখা কেবল মাথা ঝাঁকায়। লেখন আরো বলে, কেন করছো? কি কারণে করছো? হঠাৎ কেন করলে কিছু জানতে চাইবো না, তুমি ভালো থাকলেই চলবে, এর বেশি আমার কিছুই চাই না আপা, সত্যি বলছি। চিত্রলেখা লেখনের হাত ছেড়ে দিয়ে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আমি ভাবছি তোরা হয়তো রাগ করবি, তাই আগে বলার সাহস পাই নাই। তুমি কি পাগল হয়েছো আপা? তোমার বিয়ের কথা শুনলে আমরা রাগ করব? তুমি ভাবলে কেমনে? এত বোকা কেন তুমি আপা? চিত্রলেখার কথা বলতে পারে না। লেখন নিজেই জিজ্ঞেস করে, তুমি কি আজকে চলে যাবে? লেখনকে ছেড়ে দিয়ে নিজের চোখ মুছে চিত্রলেখা মাথা ঝাঁকিয়ে বলে, আজকেই নিয়ে যাবেন, গতকালই নিয়ে যেতেন। আমি বলছি আজকের কথা। তোমার বরের তো দেখছি অনেক তাড়া আপা। উপস্থিত সকলের মুড ঠিক করতে মজা করে কথাটা পাশ থেকে বলে চয়ন। তাকে ধমকে দিয়ে লিখন বলে, তোর বড় বোনের বর, তুই মজা নিচ্ছিস বেয়াদব? চিত্রলেখা বাধা দিয়ে বলে, থাক, ওকে বকিস না। এবারে নার্গিস বেগম সকলকে তাড়া দিয়ে বলেন, নতুন জামাই একা বসে আছে, তোরা সব এখানেই বসে থাকবি? যা গিয়ে বেচারাকে সঙ্গ দে। চারু তুই চা নাস্তা দে গিয়ে, আমি আসছি। ওরা বেরিয়ে গেলেই নার্গিস বেগম বলেন, তুই একটু থাক। চিত্রলেখার খাটের নিচে থাকা একটা পুরনো ট্রাঙ্ক বের করেন নার্গিস বেগম। এটাই কি আছে কেউ জানে না। ট্রাঙ্কের তালা খুলতেই চিত্রলেখা তাকিয়ে থাকে। নার্গিস বেগম এতকাল যত্ন করে এই ট্রাঙ্কের ভিতর চিত্রলেখার মায়ের বেশ কিছু গহনা আড়াল করে রেখেছিলেন। নিজের স্বামীকে সে ভালো করেই চেনেন। ওই লোকের নজরে গহনাগুলো পড়লে অনেক আগেই সব বেচে ফেলতেন, তাই এতগুলো বছর কাউকে গহনাগুলোর হদিশ হতে দেননি। গহনাগুলো বিছানায় মেলে দিয়ে বলেন, তোর যেটা পছন্দ তুই নিয়ে যা, বাকিগুলো চারু লিখন চয়নের বউয়ের জন্য থাকুক। মায়ের গহনাগুলোকে দুহাতে নিয়ে বুকে জড়িয়ে ধরে চিত্রলেখা। গহনাগুলো থেকে মা মা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখার পর পুনরায় নামিয়ে রাখে। গুছিয়ে রাখতে রাখতে মৃদু হেসে চিত্রলেখা বলে, এই সামান্য কয়টা জিনিস 4 ভাগ করতে চাও? এগুলোর উপর তোদের চারজনেরই সমান অধিকার। আমার এখান থেকে কিছু লাগবে না খালা। এই গহনাগুলো তুমি চারুকে দিও ওর বিয়ের সময়। লিখন চয়নের বিয়ের সময় ওদের বউদের কি
দিতে হবে সেটা সময় মতো আমি দেখে নিব। এগুলো সব চারুর জন্য থাকুক খালা। তুই কিচ্ছু নিবি না? তোমার দোয়া ছাড়া আমার আর কিছু লাগবে না খালা। কিন্তু এভাবে খালি কান গলা নিয়ে শ্বশুরবাড়ি গেলে কি ভালো দেখাবে? এসব নিয়ে তোমার ভাবতে হবে না, যারটা সে ঠিক ব্যবস্থা করে নেবেন। নার্গিস বেগম চিত্রলেখার একটা হাত ধরে বলেন, তোর আমি পেটে ধরি নাই, তারপরেও তুই আমার সন্তান। পেটে না ধরছি তো কি হয়েছে, পালছি তো আমি। জানি তো তোরে চিনিও, অকারণে কিছু করার লোক তুই না। বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত যে তুই এমনি এমনি নেস নাই তাও আমি জানি, কিন্তু কেন এত বড় একটা সিদ্ধান্ত নিছিস তা জানতে চাইবো না। তোর যদি কোনোদিন মনে হয় খালারে বলবি, তখনই শুনবো। তোর ওপর আমার অনেক বিশ্বাস রে মা। দিন দুনিয়া ভুল হইতে পারে, কিন্তু আমার চিত্র কোনোদিন ভুল কাজ করবে না আমি জানি। খালার কথায় চিত্রলেখার চোখ ভিজে আসতে চায়, কিন্তু আপাতত কান্নাকাটি করার সময় নয়। কান্নাকাটির জন্যে পরে সময় পাওয়া যাবে, আপাতত নিজেকে সামলে নেয়। চিত্রলেখা ড্রয়িং রুমে ফিরে আসতেই রৌনক তার দিকে কয়েকটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, আমাদের বের হতে হবে, তৈরি হয়ে নাও। এর মধ্যে কি? তোমার কাপড় চোপড় আর কিছু প্রয়োজনীয় জিনিস। চিত্রলেখা তৎক্ষণাৎই খুলতে নিলে রৌনক বাধা দিয়ে কাছাকাছি এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এখানেই খুলো না, ব্যাগের ভিতর তোমার জন্য আন্ডারগার্মেন্টসও আছে। রৌনকের কথা শুনে চিত্রলেখা চোখ বড় বড় করে তাকায়। তা দেখে রৌনক আরো বলে, আমি চাই না তুমি এখান থেকে কিছু নিয়ে যাও, তাই তোমার প্রয়োজন হবে এমন সব কিছুই নিয়ে এসেছি। যদিও এখানে এক সেটই আছে, বাকিটা পরে সব ব্যবস্থা হয়ে যাবে। সকলের উপস্থিতিতে দুজনের এভাবে কথা বলাটা কেমন দেখায় চিন্তা করে চিত্রলেখা সরে দাঁড়ায়। ইতস্তত ভঙ্গিতে বলে, আমি তৈরি হয়ে আসছি। চিত্রলেখার পেছন পেছন চারুও চলে আসে। ঘরে ঢুকেই দরজা আটকে দেয়। তা দেখে চিত্রলেখা জিজ্ঞেস করে, কিছু বলবি? চারুর চোখে মুখে উদ্বিগ্নতা। বোনের কাছাকাছি এগিয়ে এসে চারু বলে, মামুন ভাইয়ের কি হবে আপা? এত সবকিছুর মধ্য দিয়ে চারু ভাবছে মামুনের কথা। চিত্রলেখার তো খেয়ালই ছিল না, একটার পর একটা ঘটনা ঘটেছে যে মামুনের কথা ভাবার খেয়ালই ছিল না তার। চিত্রলেখা তাকিয়ে থাকে চারুর মুখের দিকে, ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। চারুর বাহু ধরে চিত্রলেখা বলে, তুই এত ভাবিস না, সময়টা সময়ে দেখা যাবে। তাছাড়া আমি তো ওনার সঙ্গে কমিটেড ছিলাম না। মানুষ তো তোমাকে সত্যি অনেক ভালোবাসে আপা। সব সময় কেবল ভালোবাসা দিয়ে জীবন চলে না রে চারু। কেবল ভালোবাসা থাকলেই জীবন সুন্দর হয় না, সুখের হয় না। কিন্তু ভালোবাসা তো দরকার আপা, আর মামুন ভাই সত্যি তোমাকে ভালোবাসে। ওনার ভালোবাসায় কোনো খাদ নেই। জানি খাদ নাই, কিন্তু আমি মামুন ভাই আর ভালোবাসার যোগ্য না। একদিন ওনার জীবনেও এমন একজন আসবে যে ওনাকে সব কিছু চাইতে বেশি ভালোবাসবে, নিখাত ভালোবাসবে। যেমনটা তোমার বর তোমাকে ভালোবাসছে সেরকম, তাই না আপা? চিত্রলেখা জবাব দেয় না, কেবল তাকিয়ে রয়। এই যে হুট করেই চোখের মাথায় বিয়েটা করে ফেললো, কিন্তু এই মানুষটার সাথে কি কোনোদিন চিত্রলেখার ভালোবাসার আদান প্রদানের মতো গভীর সম্পর্ক তৈরি হবে? এই বিনিময়ের সম্পর্কে কি কখনো ভালোবাসা আসবে? দুজনের মাঝে গভীর কোনো সম্পর্ক তৈরি হবে? কাছাকাছি আসা হবে কি কখনো? চিত্রলেখা তৈরি হয়ে বেরিয়ে আসতেই তাকে দেখে উঠে দাঁড়ায় রৌনক। মিক্সড কটন ফেব্রিক্সের মধ্যে প্রিন্ট করা একটা 3 পিস এনেছিল রৌনক চিত্রলেখার জন্য, যা এই মুহূর্তে চিত্রলেখার পরনে। চাইলেই খুব বেশি চাকচমক কিছু আনতে পারত, কিন্তু রৌনকের সিম্পল এই ড্রেসটাই পছন্দ হয়েছে। লং স্লিভ ও হাইনেক দেওয়া সাধারণ ড্রেসটাই একরকম অসাধারণ লাগছে চিত্রলেখাকে দেখতে। অন্যদের কাছে হয়তো অতটাও অসাধারণ লাগছে না, কেবল রৌনকের কাছেই অসাধারণ লাগছে। এত অসাধারণ লাগার কারণ কি? বরাবরের মতোই মুখে কোনো প্রসাধনী নেই, কেবল ঠোঁটে হালকা লিপস্টিক, এতেই চমৎকার লাগছে দেখতে। রৌনক চিত্রলেখার জন্য ছোট্ট একজোড়া রেগুলার পরার মতো কানের দুল, গলার একটা চেইন লকেট, দুহাতের জন্য দুটো করে 4টে চুড়ি, দুটো আংটিও নিয়ে এসেছিল। সবগুলো জিনিসই ডায়মন্ডের। প্রথমে চিত্রলেখা দেখে ভেবেছিল হয়তো স্টোনের হবে, কিন্তু তার বুঝতে বেশি একটা সময় লাগেনি জিনিসগুলো ডায়মন্ডের। বুঝতে পারার পর পড়তে ইতস্তত লাগলেও কিছু করার ছিল না তার। রৌনক চিত্রলেখাকে দেখে বলে, নাকের জিনিসটা তোমাকে সঙ্গে নিয়ে গিয়ে কিনবো, তাই কিনিনি।
চিত্রলেখা কেবল ফ্যালফ্যালে দৃষ্টি করে তাকিয়ে থাকে, মুখে রাগ করে না। পাশ থেকে নার্গিস বেগম বলেন, আজকে নিয়ে যাবেন? কয়টা দিন পরে না হয়? কয়দিন পর এসে না হয় থেকে যাবে। আজ নিয়ে যাই, সামনে অনেক কাজ বাকি। বিয়েটা চুপ করে করলেও সবাইকে জানাতে হবে, কিছু আয়োজনও করা লাগবে। এরপর কেউ আর বাধা দেওয়ার চেষ্টা করে না। রৌনক চিত্রলেখাকে নিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে লিখন এগিয়ে এসে বলে, আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, তবে অনুরোধ আছে, আমার বোনটার খেয়াল রাখবেন প্লিজ। নিজের দুঃখ কষ্টের কথা কখনো মুখ ফুটে বলে না, আপনি দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয়। রৌনক হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার ভঙ্গিতে। লিখন হাত বাড়িয়ে তার হাতটা ধরতেই রৌনক বলে, তোমরা একদম কোনো চিন্তা করো না, আজ থেকে তোমার বোনের সুখ দুঃখের দায়িত্বে আমি আছি। ওর যেন কোনো পরিস্থিতিতে কোনো ধরনের কষ্ট না হয় সেটা দেখবো আমি। ওর জন্য ও সব কিছুর ঊর্ধ্বে থাকবে। আই উইল টেক কেয়ার হো। চারুকে অনেকক্ষণ চড়িয়ে রাখে চিত্রলেখা। অদ্ভুত ব্যাপার হচ্ছে তার চোখে কোনো পানি নেই। মেঘলা আকাশের মতো বুকটা ভার হয়ে থাকলেও চোখের কোণে পানি নেই, কেমন যেন সব গুমোট হয়ে আছে ভিতরে। চারুকে জড়িয়ে রেখেই চিত্রলেখা বলে, সবার খেয়াল রাখিস, তোর দায়িত্বে রেখে যাচ্ছি। চিত্রলেখার চোখে পানি না আসলেও চারু ইতিমধ্যেই কেঁদে ফেলেছে। বোনকে জড়িয়ে ধরতেই কান্নার বাঁধ ভেঙে গেছে ওর। পারছে না কেবল হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে। এগিয়ে এসে চারুকে ছাড়িয়ে নিয়ে নার্গিস বেগম বলেন, যাওয়ার সময় এভাবে কাঁদতে হয় না মা, হাসি মুখে বিদায় দিতে হয়। চারুকে বুঝিয়ে চিত্রলেখার কপালে একটা চুমু খান নার্গিস বেগম। বিদায় জানিয়ে বলেন, সাবধানে যা মা, স্বামী সংসার নিয়ে সুখে থাক। মনে মনে আরো বলেন, তোর কপালটা অনেক ভালো হোক, অনেক সুখের হোক, দুঃখের ছিটে ফোটাও না থাকুক তোর জীবনে। বেরিয়ে যাবার জন্যে বাড়ির নীল রঙের গেটটা খুলতেই থতমত হয়ে তাকিয়ে রয় চিত্রলেখা। মামুন দাঁড়িয়ে দরজার ওপাশে চিত্রলেখাকে দেখেই জিজ্ঞেস করে, কই যাও মায়া? পেছন থেকে এগিয়ে এসে রৌনক চিত্রলেখার হাত ধরে বলে, তোমার কি আর একটু সময় লাগবে? 2 মিনিট প্লিজ। মাথা ছাকিয়ে বেরিয়ে যায় রৌনক। এগিয়ে গিয়ে গাড়ির কাছে দাঁড়ায়। মামুন তাকিয়ে আছে চিত্রলেখার মুখের দিকে। আমার প্রতি কোনো অভিযোগ রাখবে না মামুন ভাই, আমি আপনার ভাগ্যে ছিলাম না। কি বলছো আবল তাবল? যাও কই? চিত্রলেখা বুঝতে পারছে না কিভাবে বলবে, তাই তাকে উদ্ধার করতে এগিয়ে এসে চারু বলে, আপা শ্বশুর বাড়ি যায় মামুন ভাই, আপার বিয়ে হয়ে গেছে। রৌনককে ইশারা করে দেখিয়ে আরো বলে, ওই যে আপার বল আপাকে নিতে আসছে, আপা এখন চলে যাবে। চারু আরো বলে, যাও আপা, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। মামুন ভাইকে আমি বাকিটা বলবো না হয়। আসি মামুন ভাই, ভালো থাকবেন। এতটুকু বলেই বেরিয়ে যায় চিত্রলেখা। সে এগিয়ে আসতেই রৌনক দরজা খুলে দেয়, সবসময় মতো সিট বেল্টটাও লাগিয়ে দেয়। চিত্রলেখার ভেতর যেন বিশেষ ভাবান্তর নেই, সে নিশ্চুপ বসে আছে। গাড়ি চালাতে শুরু করে রৌনক, আর এদিকে মামুন পাথরের মতো তাকিয়ে রয় চারুর দিকে। দিন 5 আগে এক রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছিল মামুন। স্বপ্নে দেখেছিল চিত্রলেখা একটা লাল রঙের টকটকে বেনারসি পরনে। তাকে দেখতে একদম বউ বউ লাগছে। চিত্রলেখাকে বউ সাজে দেখে মামুন জিজ্ঞেস করেছিল, বউ সাজছো কেন মায়া? জবাবে চিত্রলেখা বলেছিল, আজকে আমার বিয়ে মামুন ভাই, তাই বউ সেজেছি। যা তা বলছো? তোমার বিয়ে তো আমার সঙ্গে হবে। না মামুন, আপনার সাথে আমার বিয়ে হবে না, আমার বিয়ে হবে অন্য একজনের সঙ্গে। অন্য একজনের সঙ্গে? হ্যাঁ, অন্য একজন আমার বর হবে। তারপর মামুনের স্বপ্নটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর টের পায় শেষ রাতের স্বপ্ন ছিল। এরপর বাকি সময় আর ঘুম হয়নি তার। অজানা অচেনা একটা চাপা ভয় রয়ে গিয়েছিল তার ভেতরে। সেই ভয় থেকেই 2 দিন আগে সে চিত্রলেখাকে বলেও গিয়েছিল পরের শুক্রবার বাবা মাকে পাঠাবে বিয়ের কথা পাকা করতে। কিন্তু এর মধ্যেই তার জীবনের কঠিন অঘটনটা ঘটে গেল। চারু বলতে নেয়। হয়েছে কি মামুন ভাই? চারুকে কথা শেষ করতে না দিয়ে মামুন বলে, থাক চারু, তোমার কিছু বলা লাগবে না, আমি আসি। মামুন বেরিয়ে গেলে তার যাওয়ার পথে তাকিয়ে রয় চারু। খুব বেশি কষ্ট লাগছে চারুর, কিন্তু কার জন্যে কষ্ট লাগছে সেটা বুঝতে পারছে না।
বোন চলে গেল বলে দুঃখ লাগছে নাকি মামুনের জন্যে? এখনো তারা চিত্রলেখাদের বাড়ির গলিতেই আছে। ভেতরের গলি তুলনামূলক ছোট হওয়ায় খুব একটা দ্রুত টানা যায় না। তাছাড়া রৌনকেরও কোনো তাড়া নেই, পথ চলার সঙ্গীর সাথেই আছে। বাসায় পৌঁছতে সামান্য দেরি হলেও সমস্যা নেই। নিজের মোবাইল ফোনটা বাম হাত দিয়ে চিত্রলেখার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ধরো তো। ফোনটা হাতে নিতেই রৌনক পাসওয়ার্ড বলে ফোন খোলার ইনস্ট্রাকশন দেয়। চিত্রলেখা এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে রৌনকের মুখের দিকে। কি সুন্দর নিজের ব্যক্তিগত ফোনের পাসওয়ার্ড বলে দিল তাকে। রৌনকের এমন কাজে অভিভূত হয় সে। ফোনের লক খুলতেই রৌনক বলে, সেটিংসে যাও। মোবাইলের সেটিংসটা কোথায় তা খুঁজে বের করতে সামান্য সময় লাগে চিত্রলেখার। ততক্ষণে উপযুক্ত জায়গা দেখে গাড়িটা দাঁড় করায় রৌনক। গাড়ি দাঁড় করিয়ে বলে, এবার আমাকে দাও। রৌনক তার ফোনের সিকিউরিটি সিস্টেমে চলে যায়। ফিঙ্গারপ্রিন্ট অপশনে গিয়ে চিত্রলেখার আঙ্গুলের ছাপও অ্যাড করে দেয়। এতে করে চিত্রলেখা চাইলেই যখন তখন রৌনকের ফোন খুলতে পারবে। রৌনকের কাণ্ড দেখে চিত্রলেখা জিজ্ঞেস করে, এটা কি করলেন? আপনার ফোনে আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলেন কেন? যদি কখনো আমার ফোনটা তোমার ইউজ করতে হয় আর আমি আশেপাশে না থাকি, তোমার যদি পাসওয়ার্ড মনে না থাকে, সেজন্য ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিলাম। তুমি সহজেই ফোনে অ্যাক্সেস নিতে পারবে। কিন্তু এটা তো আপনার পার্সোনাল ফোন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পার্সোনাল বলে কি কিছু হয় নাকি? বাকি জীবনে অ্যাক্সেস দিয়ে দিলাম, সেখানে মোবাইল তো সামান্য ব্যাপার। চিত্রলেখা অদ্ভুত চাহনি করে তাকিয়ে রয়। মানুষটাকে আরো বেশি রহস্যে মোড়ানো মনে হচ্ছে তার কাছে। রৌনক আরো বলে, এনিওয়েজ, এখন সবাইকে জানাবো? এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। কিভাবে? আমরা কোথায় যাচ্ছি? বাসায়। রৌনকের কথার আগা মাথা চিত্রলেখার বোধগম্য হয় না। কেমন গোলক ধাঁধার মতো লাগে। চিত্রলেখাকে কিছু ক্লিয়ার না করে রৌনক জিজ্ঞেস করে, তোমার ফেসবুক আইডি আছে না? আছে তো। চালাও? চালানো হয় না, তবে চারু খুলে দিয়েছিল। ওই কখনো কখনো এটা সেটা করতো। লগ ইন করা আছে? আছে। নিজের ফোন থেকে রৌনক তার আইডিতে ঢুকে ফোনটা চিত্রলেখার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তোমার আইডির নাম সার্চ করে অ্যাড পাঠাও আমার আইডি থেকে। চিত্রলেখার বাড়তি প্রশ্ন করে না। রৌনক যা বলে তাই করে। নিজের অ্যাকাউন্টে অ্যাড পাঠিয়ে জিজ্ঞেস করে, এরপর? তোমার আইডি থেকে অ্যাকসেপ্ট করো। কিন্তু আমার ফোনে তো ইন্টারনেট নেই। এক মিনিট। রৌনক নিজের ফোনের হটস্পট চালু করে চিত্রলেখার ফোনে কানেক্ট করে দিয়ে নিজেই তার আইডিতে ঢুকে গিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তারপর নিজের ফোন থেকে চিত্রলেখাকে ট্যাগ করে ম্যারিটাল স্ট্যাটাস পোস্ট দিয়ে বলে, নোটিফিকেশন গিয়েছে, তোমার আইডি থেকে অ্যাকসেপ্ট করে নাও। চিত্রলেখা তাই করে যা রৌনক তাকে করতে বলে। বিয়ের স্ট্যাটাস দেওয়া হয়ে গেলে নিজের ফোনটা চিত্রলেখার হাতে দিয়ে রৌনক বলে, সবাইকে জানানো শেষ। আমার ফোনটা সাইলেন্ট করে তোমার কাছে রেখে দাও। 5 মিনিট পরেই ফোন আসতে শুরু করবে। বউ নিয়ে বাড়ি ফিরছি, এর মধ্যে কারো ডিস্টারবেন্স চাই না। বলেই রৌনক গাড়ি চালাতে শুরু করে। চিত্রলেখা কয়েক মুহূর্ত তাকায় রৌনকের মুখের দিকে, তারপর চোখ সরিয়ে নেয় অন্যদিকে। দিলারা জামান নিজের ঘরে বসে বই পড়ছিলেন, রবীন্দ্রনাথের শেষের কবিতা। এই বইটা ওনার ভীষণ প্রিয়। এই জীবনে কতবার যে পড়েছেন এর হিসেব নেই। এখনো প্রায় মন চাইলে বইটা নিয়ে বসে যান, এক বসায় পড়ে ফেলেন। আজও একই চিন্তা ভাবনা করেই বসেছিলেন বইটা নিয়ে সন্ধ্যার পরে। প্রায় শেষের দিকেই আছেন, 10 থেকে 15 পৃষ্ঠার মতো বাকি আছে। এটুকু শেষ করে একেবারেই উঠবেন, কিন্তু আচমকা ওনার মনোযোগে ব্যাঘাত ঘটে। মোবাইল ফোনটা বেজে ওঠায়। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে একবার পাশে থাকা মোবাইলের স্ক্রিনের দিকে তাকান তিনি। এই রাতের সময় কে ফোন করেছে দেখতে। মোবাইলের স্ক্রিনে ছোট বোন ডালিয়ার নাম ভাসছে। হাত বাড়িয়ে রিংটোনের আওয়াজ বন্ধ করেন, ফোনটাকে ভাইব্রেশন মোডে দিয়ে দেন, কিন্তু ওনার বোন ডালিয়া থামেন না। কল রিসিভ না হওয়ায় আবার কল দেন, দ্বিতীয়বার রিসিভ না হওয়ায় তৃতীয়বার কল লাগায়। এদিকে দিলারা জামান ফোনের ভাইব্রেশনের কারণে টের পাচ্ছেন ওনার ফোনটা যে বেজেই চলেছে। ভাইব্রেশন মোডে থাকলেও ফোনটা কাছেই আছে বিধায় উনি টের পাচ্ছেন। এবারে অনেকটা বাধ্য হয়েই হাতের বই বিছানায় নামিয়ে রেখে কল রিসিভ করেন। ফোনটা কানে তুলে কিছু বলবেন তার আগেই লাইনের অন্য পাশ থেকে ডালিয়া বলেন, কি গো আপা,
লুকায় লুকায় ছেলের বিয়ে দিয়ে ফেললে, আমাকে বললেও না, আর এখন ফোনটাও ধরছো না। ভীষণ কষ্ট পেলাম, তোমার থেকে তো এমনটা আশা করিনি। কি যা তা বলছিস ডালিয়া? আমার আবার কোন ছেলের বিয়ে হলো? বারে, তোমার ছেলের তুমি বিয়ে দিয়েছো, আর এখন আমার কাছে জানতে চাইছো কোন ছেলেকে বিয়ে দিলে? আর ফোনিতা করতে লাগবে না আপা, বুঝলাম, আমি তোমার পর হয়ে গেছি। ছোট বোনের কথা শুনে বিরক্তি ধরে যায় দিলারা জামানের। অহেতুক ফাজলামও ওনার একদম পছন্দ নয়, তাই কণ্ঠস্বর খানিকটা উঁচু রেখেই বলেন, ভনিতা, আমি করছি না, তুই করছিস। কি বলতে চাস সরাসরি বল, নয়তো আমি রাখছি। তোর মতো অঢেল সময় আমার হাতে নেই অপচয় করবার, ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি ব্যস্তই থাকবে। ছেলের বিয়ে দিয়েছো, ঘরে নতুন বউ এসেছে, এখন তো তোমার ব্যস্ত থাকারই সময়। আবার একই কথা বলছিস তুই? কার বিয়ের কথা বলছিস বলতো ডালিয়া? ভনিতা বাদ দিয়ে ক্লিয়ার করে বল। রনকের কথা বলছি আপা। রাদিনের বউ বাচ্চা আছে, ওকে নিশ্চয়ই তুমি আবার বিয়ে দেবে না? রৌনকের বিয়ে? হ্যাঁ, আর নয়তো কে? জানি এটা রনকের দ্বিতীয় বিয়ে, তাই বলে এইভাবে কাউকে কিছু না জানিয়ে দিয়ে দিলে কাকপক্ষেতেও টের পেল না। ডালিয়া, তোর কি মাথাটা গেছে? রৌনককে কেন বিয়ে দিতে যাব? মানে, তুমি তো রনককে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলে। তা সত্য, বিয়ে তো দিবই, সারা জীবন তো আর একা থাকবে না। কিন্তু তুই কি বলছিস বিয়ে দিয়ে দিয়েছি লুকিয়ে? এসব কি? কে বললো তোকে রৌনককে বিয়ে দিয়েছি? রনক? রৌনক? হ্যাঁ। ও নিজে বলেছে তোকে? না না, যে বলেনি। ডালিয়া, কি বলছিস তুই এসব? একবার বলছিস রৌনক বলেছে, আবার বলছিস রৌনক নিজে বলেনি। মানে কি এসবের? তুই কি ফাজলামো করতে ফোন করেছিস? আরে না আপা, তোমার কনফিউশন দেখে আমিও গুলিয়ে ফেলেছি। তাহলে একটু ক্লিয়ার করে বল, কি বলতে চাইছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। বোনের সঙ্গে কথা বলতে থাকা অবস্থাতেই দিলারা জামানের আর একটা কল আসে। রৌনকের চাচি ফোন করেছে। কল কেটে দেবরের বউয়ের কল রিসিভ করতে নিয়েও করতে পারেন না বোনের কথা শুনে। ডালিয়া বলেন, সজীব আমাকে এই মাত্র দেখালো রনকের ওর ফেসবুক আইডিতে পোস্ট করেছে বিয়ের বিষয়টা। রৌনক? হ্যাঁ তো, এই মাত্র দেখলাম ওর বউ। দিলারা জামান আর বোনের কথা শোনেন না, লাইনটা কেটে দিয়ে ফেসবুকে ঢোকেন। এদিকে তার ফোনে একে একে আত্মীয় স্বজনদের কল আসতে শুরু করেছে। ফেসবুকে ঢুকতেই তবদা খান তিনি। ওনাকে কষ্ট করে ছেলের আইডির টাইম লাইনে যেতে হয়নি। নিজের ফেসবুক আইডিতে ঢুকতেই ওনার নিউজ ফিডে প্রথম যে পোস্টটা এসেছে সেটা রৌনকের ম্যারিটাল স্ট্যাটাসের আপডেট। কেউ একজনকে ট্যাগ করে বিয়ের আপডেট পোস্ট করেছে রৌনক। পোস্টটা রয়েছে 20 মিনিট আগে। শত শত রিয়াক্টের পাশাপাশি কমেন্টও পড়ছে একের পর এক। আত্মীয় স্বজনদের অনেকেই দিলারা জামানকে কমেন্ট সেকশন মেনশন দিয়ে জানতে চাইছেন এভাবে লুকোচুরি করে কেন ছেলের বিয়ে দেওয়া হলো। আত্মীয় স্বজন থেকে শুরু করে রৌনকের বন্ধু বান্ধব, বিজনেস পার্টনাররা সবাই কমেন্ট করে অভিনন্দন জানাচ্ছে। কেউ কেউ জানতে চাইছে অনুষ্ঠান কবে হবে। সেদিকে সামান্য নজর বোলান দিলারা জামান। এখনো অনবরত ফোনে কল আসছে ওনার, এমনকি ওনার ফেসবুক আইডির মেসেজ বক্স, হোয়াটসঅ্যাপ দুটোতেই মেসেজ আসছে। কারো কল অ্যাটেন্ড না করে তিনি ছেলেকে ফোন লাগান। পরপর বেশ কয়েকবার ফোন দেন, কিন্তু রৌনক কল রিসিভ করে না। এবারে খানিকটা রাগ হয় ওনার, বিরক্তিও ধরেন। মোবাইল ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে যান। এসবের মানে কি? ড্রয়িং রুমে এসে জাহানারা করে চিৎকার চেঁচামেচি শুরু করেন। একটু পরেই সবাই ডিনারে বসবে। জাহানারা কিচেনে ডিনারের আয়োজন দেখছিল। আচমকা ভাবির গলার আওয়াজ পেয়ে আটকে ওঠেন। তৎক্ষণাৎই হাতের কাজ ফেলে দৌড়ে আসেন এদিকে। দিলারা জামানের মুখোমুখি এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে ভাবি? কি হয়েছে আমি কিভাবে বলবো? আমাকে কি আজকাল কেউ কিছু জানায় নাকি? জাহানারা বেয়া কেলের মতো তাকিয়ে থাকেন। না বললে তো উনিও বুঝতে পারছেন না হঠাৎ কেন এই চিৎকার চেঁচামেচি। শাশুড়ির গলার আওয়াজ পেয়ে তানিয়াও তার ঘর থেকে বেরিয়ে আসে। সে ভেবেছিল হয়তো রৌনক চিত্রলেখাকে নিয়ে এসেছে, কিন্তু রুম থেকে বেরিয়ে আসতেই দেখে তার শাশুড়ি জাহানারার সঙ্গে কথা বলছে। এগিয়ে আসতে আসতে তানিয়া জিজ্ঞেস করে, কি হলো মা, হঠাৎ খালার উপরে খেপলেন কেন?
তানিয়া এগিয়ে আসতেই দিলারা জামান নিজের মোবাইল ফোনটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে, এই বিষয়ে কি তুমি কিছু জানো? শাশুড়ির হাত থেকে মোবাইল নিয়ে তাতে চোখ বুলাই তানিয়া। রৌনকের কাণ্ড দেখে হাসি পায় তার। ছেলেটার বুদ্ধি আছে বলতে হয়। নিজের মুখে কাউকে কিছু বলল না, তারপরেও সম্পূর্ণ পৃথিবীকে জানানো হয়ে গেল রৌনক আর একা নেই, তার জীবনে চিত্রলেখা চলে এসেছে। কিন্তু এই মুহূর্তে সে হাসতে পারছে না। এমনি শাশুড়ি ক্ষেপে গোলা বারুদ হয়ে আছে। হাসলে উনি আর ভরকে যাবেন। এই মুহূর্তে সে আর শাশুড়িকে ভরকে দিতে চায় না। তানিয়াকে চুপ করে থাকতে দেখে দিলারা জামান আবারও জিজ্ঞেস করেন, চুপ করে আছো কেন? তুমি কিছু জানতে না? কিছু জানতাম না বা জানি না বললে মিথ্যা বলা হবে মা। তবে আমার কাছ থেকে কিছু শোনার চাইতে আমি বলবো একটু অপেক্ষা করুন, রৌনক আসুক, তারপর ওর বিষয়টা না হয় ওর কাছেই শুনবেন। ও, তার মানে তুমি জানো? জি এই পোস্টটা মিথ্যে নয়, তাই তো? মা, রৌনক আপনার ছেলে, আমার থেকে আপনি ওকে ভালো ছিলেন। মিথ্যার আশ্রয় নিয়ে কিছু করার মানুষ রৌনক নয়, তা আপনিও ভালো করেই জানেন। যা দেখছেন সবই সত্যি। দিলারা জামান হাইপার হয়ে গেছেন দেখে তানিয়া আরো বলেন, মা প্লিজ, আপনি হাইপার হবেন না। এমন একটা ঘটনা ঘটে গেল আর তুমি বলছো আমি হাইপার হব না? যা ঘটার তো ঘটে গেছে মা। আপনি হাইপার হলেই তো সব পাল্টে আগের মতো হয়ে যাবে না, বরং আপনার শরীর খারাপ করবে। একটু বুঝতে চেষ্টা করুন না। দিলারা জামান এতক্ষণ দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। চিৎকার চেঁচামেচি করায় ওনার শরীর মৃদু কাঁপছে। সোফায় বসে পড়ে বলেন, আমার আর বুঝে কাজ নেই। তুমি রৌনককে ফোন লাগাও, ওকে বলো এক্ষুনি বাড়ি ফিরতে। ও চলে আসবে মা। ওকে ফোন লাগাও বলছি, এক্ষুনি আসতে বলো, এক্ষুনি। চেঁচিয়ে বলেন দিলারা জামান। ঠিক আছে, আপনি শান্ত হন, আমি ফোন করছি। এক্ষুনি আসতে বলো। তানিয়া জাহানারাকে বলে, কাউকে বলো আমাকে আইস ব্যাগ দিয়ে যেতে, আর মায়ের প্রেশারের ওষুধটা নিয়ে আসো। জাহানারা ঔষধ আনতে চলে গেলে তানিয়া রৌনককে ফোন লাগায়, কিন্তু কলটা রিসিভ হয় না, হবার কথাও না তা তানিয়া জানে। তারপরেও শাশুড়িকে বুঝ দিতে একটা SMS পাঠায়। আইস ব্যাগ দিয়ে গেলে সেটা শাশুড়ির মাথায় ধরে তানিয়া, কিন্তু দিলারা জামান সরিয়ে দেবার চেষ্টা করে বলেন, এসবের প্রয়োজন নেই। প্লিজ মা, যার উপর রাগ হয়েছে সে আসলে না হয় রাগ দেখাবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত তো আপনাকে সুস্থ থাকতে হবে। আর কিছু বলেন না দিলারা জামান। রাগে ক্ষোভে ফসফস করতে লাগলেন। রিপা নিজের ঘরে বসে নোটস বানাচ্ছিল। বাইরে থেকে কথার উচ্ছ্বাস শব্দ পেয়ে কি হয়েছে দেখার জন্য বেরিয়ে আসে। বেরিয়ে আসতেই দেখে ড্রয়িং রুমে জিনিসপত্র উল্টো পাল্টে আছে। মাথায় হাত দিয়ে বসে আছে সানজিদা আহমেদ। কাজের লোক সব পরিষ্কার করছে, ভাঙা ফুলদানির কাছের টুকরা তুলছে। রিপা এগিয়ে গিয়ে মায়ের পাশে বসতে বসতে কাজের মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, সাবধানে তোল, খেয়াল না করলে তোর হাত কেটে যাবে। আচ্ছা আপা। মায়ের কাঁধে হাত রেখে রিপা আরো বলে, কি হয়েছে আম্মু, এসব কি আপু করলো? কপাল থেকে হাত সরিয়ে ছোট মেয়ের দিকে তাকিয়ে সানজিদা বলেন, আর কে করবে? এই বাসায় তো একজনই আছে এসব করার মতো। আবার কি হলো, ভাঙচুর কেন করলো? রৌনক নাকি বিয়ে করেছে। হোয়াট? রৌনক ভাই বিয়ে করে ফেলেছে? সত্যি মিথ্যা তো এখনো কিছু জানি না, সাবার মুখেই শুনলাম। আপু কিভাবে জানলো? রৌনক নাকি ওর ফেসবুক প্রোফাইল পোস্ট করেছে, সেখান থেকে দেখে বলল আমায়। আপু কোথায় এখন? মাথা গরম করে বেরিয়ে গেল ভাঙচুর করে। আচ্ছা তুমি বসো, আমি আমার ফোনটা নিয়ে আসি। আসলে ব্যাপারটা সত্যি কিনা তা দেখতে হচ্ছে। রৌনক ভাই সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে? রিপার এক্সাইটেড লাগছে। নিজের ফোন নেবার জন্য ঘরে আসলে দেখে তার মোবাইলের রিং বাজছে। দ্রুত পদক্ষেপে এগিয়ে আসতেই দেখে স্ক্রিনে লিখনের নাম ভাসছে। তৎক্ষণাৎই কল রিসিভ করে সে। রিপাকে কিছু বলার সুযোগ না দিয়ে লিখন বলল, আমি তোমার বাসার নিচে, 5 মিনিটের জন্য নামতে পারবে প্লিজ? কি হয়েছে লিখন, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? তুমি একটু নিচে আসো প্লিজ, তোমাকে একটু দেখেই চলে যাব। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কলটা কেটে দিয়েই পার্স হাতে নিয়ে বেরিয়ে পড়ে রিপা। ছোট মেয়েকেও বেরিয়ে যেতে দেখে সানজিদা আহমেদ জিজ্ঞেস করেন, এখন তুই কোথায় যাচ্ছিস? সুপার শপে যাচ্ছি মা। রাত করে তোকে কেন যেতে হবে? ড্রাইভারকে বল কি লাগবে নিয়ে আসবে।
আমারই তো যাওয়া লাগবে। এই যাব আর এই আসবো। ততক্ষণে তুমি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে মাথা ঠান্ডা করো। আমি এসে তারপর দেখছি ঘটনা কি। রনক ভাই কি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে কিনা। এর মধ্যে তুমি একবারও বাবাকে ফোন করে জিজ্ঞাসা করেছো এই বিষয়? কিছু জানতে চেয়েছো? দীপা আর দাঁড়ায় না, এক নাগারে কথা বলেই বেরিয়ে যায়। বিল্ডিংয়ের গেট দিয়ে বেরোতেই দেখতে পায় রাস্তার অন্য পাশের আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে আছে লিখন। পেছন পেছন আসার ইশারা করে বামের রাস্তা ধরে এগিয়ে যায় রিপা। রাস্তার মাথায় চলে আসে একটি ফাঁকা রিক্সা, পেয়ে উঠে বসে হুডি টেনে দেয়। এখান থেকে বিপদের বিল্ডিং দেখা যায় না। লিখন এগিয়ে এসে রিক্সায় উঠে বসতেই রিপা বলে, মামা সামনে আগান। লিখন রিক্সায় উঠে চুপ করে বসে থাকে। তার হাতের মুঠোয় রিপার হাত। কিছু একটা হয়েছে তা লিখনের মুখ দেখেই বোঝা যাচ্ছে। রিপার অস্থির লাগছে, ব্যাকুল সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আমার কিছুই হয় নাই। বললেই হলো কিছু হয় নাই? কিছু তো অবশ্যই হয়েছে। আসার আগে নিজের মুখ দেখেছো তুমি আয়নায়? এই এতটুকু হয়ে গেছে, আমাকে বলো কি হয়েছে। লিখন রিপার হাতটা আগের চাইতে আরেকটু বেশি শক্ত করে ধরে বলল, সত্যি আমার কিছুই হয় নাই। তবে তবে কি? আপা বিয়ে করেছে। কি? কে বিয়ে করেছে? আপা। হঠাৎ? এটা খুশির কথা। আপা বিয়ে হয়েছে, কিন্তু আসলে কিছু মিলাতে পারছি না আমি। আমিও পারিনি, এখনো পারছি না। কিছুদিন আগেও বলেছিলাম আমাদের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবতে, মামুন ভাইকে বিয়ে করে নিতে, কিন্তু আপা না করে দিল। সে বিয়ে করবে না। তারপর কি হলো, কিভাবে হলো, কেন হলো, কিছুই বুঝতে পারছি না। তৎক্ষণাৎ বলার মতো কিছু খুঁজে পায় না রিপা। দুদণ্ড চুপ করে থাকার পর জিজ্ঞেস করে, তুমি রাগ করেছো আপা এভাবে বিয়ে করেছে বলে? বুঝতে পারছি না, আমার রাগ লাগছে না, আবার পুরোপুরি খুশিও হতে পারছি না। এটা ভেবে আমার বোনের বিয়ে হয়ে গেছে। কেন? আমার আপাকে আমি সবচাইতে ভালো চিনি রিপা। সে কখনো নিজের জন্য কিছু করে না, যাই করে আমাদের জন্য, আমাদের চিন্তাই করে। কি বলতে চাইছো একটু ক্লিয়ার করে বলো তো। আপা বিয়েটা আমাদের জন্য করছে। এমন কেন মনে হচ্ছে তোমার? লিখন চুপ করে থাকে, জবাব দেয় না। কি জবাব দিবে? চিত্রলেখার কারোর সঙ্গে সম্পর্ক ছিল না তো ওদের, কারো অজানা নয়। অথচ সেই মানুষটার এভাবে বিয়ে করে ফেলাটা, তাও নিজের অফিসের বসকে, কেমন রহস্য রহস্য লাগে লিখনের কাছে। কিন্তু শিওর না হয়ে সে কিছু বলতে চায় না। লিখনকে চুপ হয়ে যেতে দেখে রিপা আর কিছু জিজ্ঞেস করে না। মিনিট 15 মতো ওরা রিক্সা ধরে ধানমন্ডির ভেতরের গলিগুলোতে ঘুরে বেড়ায়। ততক্ষণে দুজনের একজনও আর কোনো কথা বলে না, কেবল একে অপরের হাত ধরে পাশাপাশি বসে রয়। নিরিবিলি রাস্তায় রিপা লিখনের কাঁধে আলতো করে মাথা ছোঁয়ায়। প্রিয়তমের বুক ভার হয়ে আছে টের পেয়ে টুক করে তার গালে ঠোঁট ছুঁয়ে দেয়। লম্বা বিরতির পর লিখন রিক্সাওয়ালাকে বলে, যেখান থেকে রিক্সায় উঠলাম ওখানে গিয়ে যাও মামা। রিপা জিজ্ঞেস করে, চলে যাবে? কয়টা বাজে খেয়াল আছে? আসলেই রিপার খেয়াল ছিল না দেরি হয়ে যাচ্ছে। লিখনের অমন মনমরা চেহারা দেখে সব ভুলে গিয়েছিল সে। রিক্সাটা পূর্বের জায়গায় এসে থামতেই লিখন নেমে যেতে নিলেই রিপা বাধা দিয়ে বলে, তুমি এই রিক্সাটা নিয়ে বাসায় চলে যাও। আমার তো সামান্য একটুকু পথ, হেঁটেই চলে যেতে পারবো। আমি আরেকটা রিক্সা নিয়ে নিব, তুমি বাসায় যাও। বলেই রিক্সা ভাড়া মিটিয়ে দেয় লিখন। রিপা আর কিছু বলে না। রিক্সাটা গলির ভেতর ঢুকে গেলে অন্য একটা রিক্সা ডেকে উঠে পড়ে সে। রৌনকের গাড়িটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। গেট খোলার জন্য হর্ন দেয় সে। সেই ফাঁকে রৌনক বলে, চলে এসেছি আমাদের বাসায়। আমাদের বাসা? হ্যাঁ আমাদের, আমি যেখানে থাকবো সেটাই তো তোমার বাসা, তাই না? চিত্রলেখা কিছু বলতে পারে না। কেমন অদ্ভুত অনুভূতি হয় তার, এমন এর আগে কখনো হয়নি। বাস্তবে তো দূরের কথা, স্বপ্নেও না। রৌনক আরো জিজ্ঞেস করে, তোমার কিছু লাগবে? না। মাথা ঝাঁকায় চিত্রলেখা। ততক্ষণে গেট খুলে দেয় দারোয়ান। টান দিয়ে ভেতরে পার্কিংয়ে চলে যায় রৌনক। প্রেশারের ঔষধ খেয়েও দিলারা জামানের প্রেশার নর্মাল হয়নি। এই পর্যন্ত কতবার যে তানিয়াকে জিজ্ঞেস করেছে রৌনক এখনো আসছে না কেন, এর ইয়াত্তা নেই। এক প্রশ্ন বারবার করলে হিসাব রাখা মুশকিল। তানিয়াও আর হিসাব রাখতে পারেনি। জাহানারা ভাবির মাথায় আইস ব্যাগ ধরে রেখেছেন, বারবার সরিয়ে দিচ্ছেন। যতবার সরিয়ে দিচ্ছেন ততবার জাহানারা মাথায় রাখছেন।
এখনো আসছে না কেন? আবারও জিজ্ঞেস করেন দিলারা জামান। এবারে তানিয়া কিছু বলার আগেই কলিং বেল বাজে। তৎক্ষণাৎই ভেতর থেকে কাজের লোক বেরিয়ে আসে দরজা খুলতে। কে এসেছে এটা সহজেই অনুমেয়। পেইন্টিংয়ের কথা বলে রাদিন বাসার বাইরে আছে বেশ কিছুদিন হয়েছে। কবে আসবে কেউ জানে না। দরজা খুলে দিতেই ভেতর থেকে দিলারা জামান রৌনককে দেখতে পায়। ছেলেকে দেখে তিনি উঠে দাঁড়িয়েছেন। রৌনক বাসার ভেতর দু কদম ঢুকে দাঁড়িয়ে পড়ে। পেছন দিকে ফিরে একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, কই আসো। চিত্রলেখা তখনও দরজার বাইরে একটু পাশ করে দাঁড়িয়ে, তাই ভেতর থেকে তাকে দেখা যাচ্ছে না। বরং প্রথমে দেখে মনে হয়েছে রৌনক একাই এসেছে। দুই পার্টের দরজার এক পাশ খোলায় চিত্রলেখাকে দেখা যায়নি। চিত্রলেখা রৌনকের বাড়িয়ে রাখা হাতের দিকে তাকিয়ে থাকে। ভীষণ নার্ভাস লাগছে তার, বলা যায় খানিকটা ভয়ও লাগছে কি হবে চিন্তা করে। রৌনক আর অপেক্ষা করে না, নিজেই হাত বাড়িয়ে চিত্রলেখার একটা হাত ধরে তাকে টেনে নিয়ে মায়ের মুখোমুখি এসে দাঁড়ায়। দিলারা জামান তাকিয়ে থাকেন ছেলের হাতের দিকে। যে হাত দিয়ে রৌনক চিত্রলেখার হাত ধরে রেখেছে সেদিকে তার দৃষ্টি। তারপর মুখ খুলে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, এই মেয়েকে রৌনক? আমার বউ চন্দ্র, চিত্রলেখা। বলেই রৌনক চিত্রলেখার মুখের দিকে তাকায় আতঙ্কিত দৃষ্টি নিয়ে। চিত্রলেখাও তাকিয়ে রয় রৌনকের দিকে। তাদের দৃষ্টি আটকায় এক মুহূর্তের জন্য একে অপরের দৃষ্টিতে। লিখন বাড়ি ফিরলেই দেখে তাদের ড্রয়িং রুমে বৃষ্টি বসে আছে, সঙ্গে নাইমও আছে অবশ্য। লিখনকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ায় বৃষ্টি। ওদের দুজনকে এই সময়ে দেখে অবাক হয় লিখন। জিজ্ঞেস করে, তোমরা এই সময়ে সব ঠিকঠাক তো? বৃষ্টি কিছু বলে না, তাকিয়ে থাকে লিখনের মুখের দিকে। তাকে দেখে বিধ্বস্ত লাগছে, খানিকটা ক্লান্তও লাগছে। চোখ দেখেই বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা ঠিক নেই। পাশ থেকে নাইম বলে, আপুর পড়ায় কি যেন সমস্যা হয়েছে, সেটা দেখতে আসছে আপনার কাছে। ও আচ্ছা, ঘরে আসো, বৃষ্টি দেখাই দিচ্ছি। বৃষ্টি কিছু বলে না, পেছন পেছন তার ঘরে এসে উপস্থিত হয়। লিখন বলে, তুমি বসো, কি সমস্যা বের করো, আমি কাপড়টা পাল্টে হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা। বলেই মাথা ঝাঁকায় বৃষ্টি। লিখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ফিরে এসেই বলে, কি সমস্যা দেখি। এতক্ষণে বৃষ্টি বলে, আপনাকে ক্লান্ত লাগছে, আজ না হয় থাক, আপনি না হয় আরেকদিন এসে সমস্যা ঠিক করে নিয়ে যাব। হুম, রাত করে যেহেতু আসছো তার মানে জরুরি। কোথায় সমস্যা বলো, আমি দেখাই দিচ্ছি। বৃষ্টি খাতা খুলে সমস্যা দেখায় লিখনকে, কিন্তু তার দৃষ্টি লিখনের মুখেই পড়ার সমস্যাটা বাহানা মাত্র। সে এসেছে লিখনকে দেখতে। চারুর কাছে খবর পেয়েছে চিত্রলেখার আচমকাই বিয়ে হয়ে গেছে। এই খবর পাবার পর থেকেই অজানা কারণে লিখনের জন্য অস্থির লাগছে তার। তাই লিখন কেমন আছে, ঠিক আছে কিনা দেখতেই পড়ার বাহানায় ছুটে এসেছে। নিজেকে আটকে রাখতে পারেনি। সমস্যার সমাধান করে দিয়ে লিখন জিজ্ঞেস করে, আর কিছু? মাথা ঝাঁকায় বৃষ্টি। লিখন আরো বলে, এটা তো সহজই, আগেই করাইছি তোমাকে। ভুলে গিয়েছিলাম, মাঝে অনেকদিন প্র্যাকটিস করি নাই তো। প্র্যাকটিস না করলে তো চলবে না, সব ভুলে যাবে। নিয়মিত প্র্যাকটিস করবে কেমন? আচ্ছা। বৃষ্টি তবুও বসে থাকে। দেওয়াল ঘড়িতে সময় দেখে লিখন 10টা বাজে, তাই বলে, চলো বাসায় দিয়ে আসি। এতক্ষণে হদিশ হয় বৃষ্টির। লিখনের প্রতি এতটাই মনোনিবেশ করে ফেলেছিল যে সময়ের হদিশ হারিয়ে ফেলেছিল। আচমকাই উঠে দাঁড়িয়ে বই খাতা গুছিয়ে নিতে নিতে বৃষ্টি বলে, দরকার নেই, নাই মাঝে আমরা চলে যেতে পারবো। অনেক দেরি হয়ে গেছে বৃষ্টি। সমস্যা নেই, এইটুকু তো রাস্তা, আমরা যেতে পারবো। লিখন আর কথা বাড়ায় না। এমনিও তার সত্যি ক্লান্ত লাগছে। এসে বৃষ্টিকে না দেখলে এতক্ষণ হয়তো ঘুমিয়ে পড়তো সে। বৃষ্টি ব্যাগ গুছিয়ে নিয়ে বলে, আসি, আপনি বিশ্রাম করুন। মাথা ঝাঁকায় লিখন। শুয়ে পড়বে ভেবেও বৃষ্টির পেছন পেছন ড্রয়িং রুম পর্যন্ত এগিয়ে আসে ওদের বিদায় জানাতে। কিন্তু ড্রয়িং রুমে আসতেই দেখে নাইম নেই। চারু জানায় অনেকক্ষণ আগেই বাসায় চলে গেছে সে। বৃষ্টি একাই বেরিয়ে যেতে নিলে বাধা দিয়ে লিখন বলে, চলো আমি দিয়ে আসি। না না, দরকার নেই, আমি একাই যেতে পারবো। লিখন কিছু বলার আগেই নার্গিস বেগম বলেন, কত রাত হয়েছে দেখছিস, এত রাত করে একা যাবে, মেয়ের কত সাহস। যা তো বাবা, তুই দিয়ে আয়। যাচ্ছি খালা। বৃষ্টির দিকে তাকিয়ে লিখন আরো বলে, চলো। এখানে আর কিছু বলে না বৃষ্টি, বাইরে বেরিয়ে বলে, আমি সত্যি একা যেতে পারবো, আপনাকে কষ্ট করে আসতে হবে না।
আমার সঙ্গে যেতে কোনো সমস্যা? না তো। তাহলে এত আপত্তি করছো কেন? আপনি ক্লান্ত। বলেই মাথা নামিয়ে ফেলে বৃষ্টি। লিখন বলে, আসলে আমি ক্লান্ত, তাই বলে এতটাও না যে এই সময় তোমাকে একা ছেড়ে দেব। বৃষ্টি বিড়বিড় করে বলে, আমি তো চাই আপনি সবসময় আমার পাশে থাকেন। কিছু বললে? না, কিছু না। খানিকক্ষণ চুপ করে থাকার পর বৃষ্টি বলে, আপনার জন্য কি আপনার মন খারাপ? স্মিত হাসে লিখন, বলে, সামান্য। তুমি কিভাবে বুঝলে? আপনার মুখ দেখলেই আমি বলতে পারি। কি বলতে পারো? কখন আপনার মন ভালো থাকে আর কখন খারাপ থাকে। সামান্য শব্দ করে হাসে লিখন, তবে মন খুলে নয়। বৃষ্টি আর এই প্রসঙ্গে কোনো কথা বলে না। লিখনকে ঘাটাতে চায় না সে। নিজের মতো থাকলে ঠিক সামলে উঠবে। বৃষ্টি জানে। বৃষ্টিদের বাসার সামনে এসে লিখন বলে, বাসায় যাও। গেট দিয়ে ভিতরে যাবার আগে বৃষ্টি বলে, আপনি মন খারাপ করবেন না, দেখবেন আপার সঙ্গে সব ভালো হবে। আপা অনেক ভালো একজন মানুষ, ওনার সঙ্গে সব ভালো ভালোই হবে। তাই যেন হয় বৃষ্টি। তাই হবে, দেখে নিন। এখন বাসায় যাও তুমি, আর বেশি দেরি হলে খালাম্মা চিন্তা করবেন। আসি। বৃষ্টি ভেতরে চলে গেলেও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে লিখন। ঢাকা শহরে রাত 10টা অনেক রাত, না হলে এই সময়ে পথে ঘাটে, বিশেষ করে এলাকার ভেতরের দিকে তেমন একটা মানুষ বাইরে থাকে না। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাটা অস্বাভাবিক ব্যাপার নয়। বৃষ্টি উপরে গিয়ে বারান্দায় এসে দাঁড়ায়, দেখতে লিখন আছে না চলে গেছে। বারান্দা দিয়ে নিচের দিকে তাকালে দেখতে পায় লিখন এদিকেই তাকিয়ে আছে। মুখে কোনো কথার বলে না, বৃষ্টি কেবল হাত নাড়ায়। লিখন বৃষ্টিকে নিজের ঘরের বারান্দায় দেখেই যে পথ দিয়ে এসেছিল সেই পথ ধরেই হাঁটা শুরু করে। ছেলের চোখ মুখের কনফিডেন্স দেখে দিলারা জামান পেছনের সোফায় বসে পড়েন। উপস্থিতি কারো মুখে কোনো কথা নেই। চিত্রলেখার ভীষণ নার্ভাস লাগছে। এত নার্ভাস এর আগে জীবনে কখনো লাগেনি। বোর্ড পরীক্ষার সময়ও না। বোর্ড পরীক্ষা দিতে বসে যদি দেখে প্রশ্নপত্রের একটি প্রশ্নও কমন পড়েনি, তখন যেরকম নার্ভাস হওয়ার কথা এই মুহূর্তে তার চাইতেও কয়েক গুণ বেশি নার্ভাস চিত্রলেখা। আর এমন মুহূর্তে রৌনকের তার হাত ধরে রাখায় ইতস্ততের চাইতে বেশি ভালো লাগছে। খানিকটা ভরসা পাওয়া যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তানিয়া বলে, তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যাও, ওকে নিয়ে ঘরে যাও রৌনক। তৎক্ষণাৎই দিলারা জামান বলেন, 1 মিনিট, আমার কথা তো এখনো শেষ হয়নি। এখন থাক মা, পরে না হয়। তানিয়াকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, ইটস ওকে ভাবি, বলো শুনছি। এই মেয়েটা কে? মাত্রই তো বললাম, আমার ওয়াইফ চিত্রলেখা। বউ বললেই বউ হয়ে যায় না রৌনক? ডোন্ট বি সিলি মা, বউ বললেই কেউ হয়ে যায় না তা আমিও জানি। বিয়ে করলে বউ হয়, আর আমি ওকে বিয়ে করেই আমার বউ বানিয়েছি অ্যাজ এ প্রসিজার, অ্যান্ড আই অলরেডি হ্যাভ ডান ইট। বিয়েতে যে পরিবারের উপস্থিতি জরুরি এটা জানিস না? জানি ভাবি, উপস্থিত ছিল আমার বিয়েতে। দিলারা জামান মুখ তুলে একবার তানিয়ার মুখের দিকে তাকান, পুনরায় ছেলের দিকে তাকিয়ে বলেন, বেশ, তো তোর বউ হওয়া ছাড়াও মেয়েটা নিশ্চয়ই অন্য পরিচয় আছে, বাবার নাম আছে, বংশ পরিচয় আছে। ওর পরিচয় ও নিজেই মা। একজন মানুষের পরিচয় সে নিজে। বাবার নাম, বংশ পরিচয় কারো আসল পরিচয় হতে পারে না। তাচ্ছিল্যের সুরে দিলারা জামান বলেন, জামান গ্রুপ কি মিডিয়া ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে নাকি? তোর মুখে ফিল্মি ডায়লগ শুনতে পাচ্ছি। রৌনক বুঝতে পারছে মা তাকে ইচ্ছে করেই পোক করছে। এ ধরনের কথা বলতে চেয়ে তার মা ওস্তাদ, তার রৌনকের জানা। তাই ক্ষেপে না গিয়ে পরিস্থিতি সামাল দিতে বলে, আইডিয়া মন্দ নয়, অবশ্যই এই বিষয়ে ভাববো। তবে আপাতত তোমার পারমিশন থাকলে আমরা ঘরে যাই। আমার কথা শেষ হয়নি রৌনক। রৌনক চিত্রলেখাকে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে পড়ে রিল্যাক্স ভঙ্গিতে। তারপর বলে, ভাবি তোমরা বসো। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, বলো তোমার কথা, শুনছি। তুই নিশ্চয়ই ভুলে যাসনি আমি অলরেডি সাবার বাবাকে কথা দিয়ে রেখেছি। কিসের কথা? তোর আর সাবার বিয়ের কথা। এমন কথা শুনে নিচের দিকে মুখ করে রাখা চিত্রলেখা এবারে মুখ তুলে রৌনকের দিকে তাকায়। তার দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে ভীষণ অবাক হয়েছে সে। রৌনক চিত্রলেখার হাত নিচের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি তো কখনো বলিনি সাবাকে বিয়ে করব। আমার থেকে কনফার্ম না হয়ে কেন কাউকে কথা দিয়েছো? এটা তো আমার হেডেক নয়। আমি ছোট্ট বাচ্চা নই যে তুমি আমার জন্য মেয়ে পছন্দ করবে, আমি তাকে বিয়ে করে ফেলবো। লাইফটা আমার, তাই ডিসিশনটাও আমি নিব।
কাকে বিয়ে করব আর কাকে করব না। আমি তো মা রৌনক, তোর হয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার রাইট আমার আছে। এসব ইমোশনাল কথা আমার সঙ্গে বলে লাভ নেই, তা আগেই জানিয়েছিলাম তোমায়। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট, আমার বিয়ে করা না সাবাকে বিয়ে করা। আই গেস তোমার মনে আছে, তখনই তোমার বুঝে যাওয়া উচিত ছিল আমি বিয়ে করলেও কখনো সাবাকে বিয়ে করব না। সাবার মধ্যে কি সমস্যা? আমার পছন্দের কোনো ভ্যালু নেই তোর কাছে? উঠে দাঁড়িয়ে পড়ে রৌনক। অনেক চেষ্টা করেছে সে নিজের টেম্পার না হারাতে, কিন্তু শেষ পর্যন্ত খানিকটা টেম্পার হারায় সে। খানিক উচ্চস্বরে বলে, করেছিলাম তো তোমাদের পছন্দের বিয়ে, তারপর কি হলো মনে নেই তোমাদের? ভুলে গেছো? মানুষ এক জীবনে 1000টা বিয়ে করে না। এক বউ চলে গেলে আরেকটা বিয়ে, ওটা চলে গেলে আরেকটা। দিস ইজ নট লাইফ। অ্যাটলিস্ট আমি এমন না। বিয়েটা ছেলে খেলা নয় আমার জন্য। অতীতে যা হয়েছে ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল রৌনক। সেই অ্যাক্সিডেন্টটা আমি আবার করতে চাই না, নট এনিমোর। তোমাদের পছন্দকে প্রায়োরিটি দিয়ে বিয়ে করেছিলাম, তারপর যা হয়েছে সেজন্য আমি তোমাদের কাউকে দোষ দিই না, কারণ যা হয়েছে সেটা আমার ভাগ্যে লেখা ছিল। এখানে কারোর হাত নেই। একবার যেহেতু তোমাদের কথা শুনেছি, এবার না হয় আমাকে আমার মতো করতে দাও। আমার লাইফ আমি কার সঙ্গে স্পেন্ড করব সেই ডিসিশনটা আমাকেই নিতে দাও। লেট মি লিভ প্লিজ। স্তব্ধ নয়নে চিত্রলেখা কেবল রৌনকের দিকে তাকিয়ে রয়। এমনিতেই বেচারির মন চাইছে মাটি ফাঁক হয়ে তাতে সে ডুবে যাক। এখন যেন আরো স্তব্ধ হয়ে গেল। দিলারা জামান বলেন, তোর এই ডিসিশনটা যে কোম্পানির উপর প্রভাব ফেলবে বুঝতে পারছিস? কোম্পানির চিন্তা তোমার না করলেও চলবে। আমি কোনো বাচ্চা নই যে হুজুগের বসে কাজ করে ফেলেছি। অনেক চিন্তা ভাবনার পরে বিয়েটা করেছি। আর তুমি যদি মনে করো আমাকে কোম্পানি ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, তাহলে আগেই বলে রাখি এসব ইমোশনাল ডায়লগ দিয়ে কাজ হবে না। তা তুমিও ভালো করে জানো এই বাড়ি প্লাস জামান গ্রুপের 55% শেয়ার হোল্ডার আমি, রৌনক জামান। কেউ চাইলেই আমাকে আমার পজিশন থেকে সরাতে পারবে না, এমনকি তুমিও না। দিলারা জামান আর কথা বলেন না। রাগে ওনার চোয়াল শক্ত হয়। রৌনক আরো বলে, তোমার আরো কিছু বলার থাকলে পরে কথা হবে। আপাতত আমি চন্দ্রলেখাকে নিয়ে ঘরে যাচ্ছি। এসবের জন্য বেশি হয়ে গেছে। শি নিড টু রিল্যাক্স। তানিয়ার দিকে তাকিয়ে রৌনক আরো বলে, আমরা ঘরে যাচ্ছি ভাবি। কিছু লাগলে আমায় বলো। বসে থাকা চিত্রলেখার হাত ধরে তাকে ওঠায় রৌনক। হাত ধরে টেনে উপরের দিকে অগ্রসর হয় তারা। চিত্রলেখা মাথা নিচু করে রেখেছে। রৌনক একবার পেছন ফিরে চিত্রলেখার নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। এই মুহূর্তে চিত্রলেখার মস্তিষ্কের ভেতর অনেক কিছু ঘুরছে। সবকিছু মিলে জগা খিচুড়ি হয়ে গেছে যেন। নিজেকে শান্ত করা প্রয়োজন তার। কিভাবে শান্ত করবে চিত্রলেখার জানা নেই। এই জগৎটা যে তার নয় বেশ টের পাচ্ছে। রৌনক জামানের মতো একজন মানুষের জন্যে সে কোনো দিক দিয়েই উপযুক্ত নয়। তাই এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই টের পেয়ে গিয়েছে চিত্রলেখা। তারা দুজন ভিন্ন দুই জগতের মানুষ। একে অপরের পাশে তাদের কোনোভাবেই মানায় না। গোটা জীবন একসঙ্গে কাটানো তো দূরের কথা, একটা দিনও এই মানুষটার সঙ্গে থাকার যোগ্যতা তার নেই। চিত্রলেখা হয়তো মস্ত বড় ভুল করে ফেলেছে, এমন একটা ভুল যা শুধরে নেবার কোনো রাস্তা নেই বা হয়তো আছে, কিন্তু রৌনক কি অনুমতি দিবে এই ভুল শুধরে নেবার? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট
আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।